আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম। আচ্ছা, দিশা যে কথাটা বললো, কলেজের প্রশ্নের প্যাটার্নটা হলো এমসিকিউ তো আছে, আর মানে ওখানে তোমার বেশিরভাগ ক্ষেত্রেই তোমাকে ম্যাথমেটিক্যাল টার্ম অ্যান্সার করতে হবে, কোনো ভাষাগত টার্ম নাই। ম্যাথমেটিক্যাল টার্ম, এবং যদি অনুধাবন থাকে সেটাও ম্যাথমেটিক্যালি অ্যান্সার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, পড়া আমি আগে শুরু করতাম, আজকে একটু ঝামেলা হয়েছে বিধায় পড়া একটু দেরিতে শুরু হলো। আচ্ছা বাজান, আমাদের আজকে পড়ার কথা ছিল সেই ভরের আপেক্ষিকতা। তোমরা কি একটু প্রস্তুত কিনা? ভরের আপেক্ষিকতা কিন্তু বুঝতে হলে সেরকম বুদ্ধি লাগবে, আজকে সেরকম বুদ্ধি লাগবে ভরের আপেক্ষিকতা পড়ার জন্য। তার আগে তোমাদেরকে আমি ছোট্ট একটা নোটিশ বলতে যাচ্ছি। নোটিশ মানে আমার আমার জন্য এটা, সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ ট্রাই করব ডিসেম্বর মাসের মধ্যে সিলেবাস শেষ করার জন্য। ইনশাল্লাহ ট্রাই করব ডিসেম্বর মাসের মধ্যে সিলেবাস শেষ করার জন্য। আমরা জানুয়ারি মাস থেকে আবার রিভিশনে যাব। রাহান ইসলাম, ভালো আছি ইনশাল্লাহ। আহ, আমরা জানুয়ারি মাস থেকে হয়তো রিভিশনে যাব। রিভিশন বলতে কি, আমরা আবার ভেক্টর থেকে, তখন তো আর এত ডিটেলস পড়াবো না, আমরা হয়তো এমসিকিউ একটা এক্সাম নিব, বা এমসিকিউ এক্সাম নেব অন্যভাবে। আমরা তো সেই প্ল্যান বানাচ্ছি আমি। এমসিকিউ এক্সাম নেব, চাইলে সিকিউ এক্সামটাই আমার জন্য টাফ হয়ে যাবে নেওয়া। বাট টু পাই বাই ল্যামডা হিসাব করে দেখো তো, 2 পাই n। ল্যামডা মানে কি? ল্যামডা হয় কত একটা তরঙ্গের জন্য না? দশা পার্থক্য হয় 2 পাই, আর ল্যামডা হলো মোট দূরত্ব। তাহলে আমরা ওই 2 পাই বাই ল্যামডাকে তরঙ্গ সংখ্যাও বলতে পারি। মানে 8 to 2 পাই, দশা পার্থক্য ল্যামডার দূরত্ব, এটাকে আমরা বলতে পারি 2 পাই বাই ল্যামডা। আচ্ছা, যেটা কি জানি বললো, আমি দেখি। আর সিকিউ প্যাটার্ন হলো দিশা, তোমাকে অ্যান্সার করতে হবে ম্যাথ। সিকিউ থাকতে পারে, ম্যাথও থাকতে পারে, কিন্তু বেশিরভাগই ম্যাথ। কোনো থিওরিটিক্যাল কথা অ্যান্সার করতে হবে না। অনুধাবন যদিও থাকে, তাহলেও এখনো দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 6 আর 1-এর অর্ধেক বাকি না জেরিন। আমরা তো আর, হ্যাঁ, আর টেস্ট পেপার সলভ করবো আমরা অবশ্যই, বিশেষ করে কলেজের প্রশ্নগুলো আমরা সলভ করবো। রনক জারি টেস্ট পেপার সলভ করব, প্লাস আমরা আবার একটু রিভিশন, মানে কি ওই এই যে রিভিশন ক্লাসগুলো শুরু করব আমরা 1 তারিখ থেকে। সেই রিভিশন ক্লাসটা আমরা তো এক্সাম নেওয়ার চেষ্টা করবই, সাথে আমরা কিছু সিকিউ করাবো। সিকিউ করাবো, এবং ক্রিটিক্যাল যে এমসিগুলো, আমি ক্রিটিক্যাল এমসিকিউর কথা বলতেছি, নর্মাল এমসিগুলো আমরা করাবো না এখানে। ক্রিটিক্যাল এমসিগুলো আমরা সুন্দর মতো শেষ করে দিব। এবং তোমার মনে করো, যদি পরীক্ষা পিছায়, যদি এপ্রিল মাসে পরীক্ষা হয়, যদি 3 মাসও যদি পরীক্ষা পিছায়, আমি জানি না পিছাবে কিনা, যদি পিছায়, ইফ ইট ইজ, তাহলে আমরা তো এপ্রিল, মে, জুন এরকম পাবো। অতএব আমাদের যথেষ্ট সময় থাকবে ভালো মতো প্রিপারেশন নেওয়ার। ঠিক আছে? এবং আমরা কিছু ক্রিটিক্যাল ম্যাথও করাবো, এটা আমি জানি, এটা সব প্রতি বছরই আমরা করাই। ক্রিটিক্যাল ম্যাথও করাবো। সেই ম্যাথের শিটগুলো আমি তোমাদের এতে দিয়ে দিব, গ্রুপে দিব, তোমরা ওখান থেকে নিবা। এবং যাতে আমাকে ম্যাথ তোমাদেরকে দিয়ে লেখাতে না হয়, আমি করবো কি, বলবো এই 1 নম্বর ম্যাথ, 2 নম্বর ম্যাথ তোমাদের সামনে থাকবে, 1 নম্বর ম্যাথটা পড়ে ফেলবা। তখন আমি যখন বলি না যে ম্যাথ লিখতে হয় এখানে, জানুয়ারি মাস থেকে আমরা আর ম্যাথ লিখবো না। ঠিক আছে? জানুয়ারি মাসে আমরা যদি ভেক্টর চ্যাপ্টার শুরু করি, ভেক্টর চ্যাপ্টার থেকে 20-25টা ক্রিটিক্যাল ম্যাথের শীট দিয়ে দিব আগেই। ওই ম্যাথগুলোর মধ্যে যেগুলো একদম না পারার কথা, সেগুলো আমরা শর্টকাট করাবো। তখন তোমার তো যান জীবন দিয়ে পড়াশোনা করতেই হবে, উপায় নাই। তারপরে আমরা আমরা এই কিছু 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 ক্রিটিক্যাল এমসিকিউ নিয়ে কথা বলবো। আর প্রতিটা চ্যাপ্টার থেকে মিনিমাম 10টার মতো সিকিউ করানোর চেষ্টা করব। এবং সেটা কলেজ বেস বলতে কি, যেমন এনডিসি করাবো, হোলি ক্রস করাবো, রাজশাহী কলেজ নাম শুনছো মনে হয়, ভালো কলেজ করাবো। তারপর রাজশাহী সিটি কলেজ করাবো। তারপরে তোমার আরো একটা কলেজ আছে যে, আম, বরিশালে যে হাতেম আলী কলেজ, এটা করাবো। তারপর সরকারি আজিজুল হক কলেজ, এই সমস্ত সরকারি কলেজগুলোতে কিছু কিছু ভালো ভালো প্রশ্ন সেট করে।
এই প্রশ্নগুলো। আবার কিছু কিছু আবার একটু ইজি প্রশ্ন হয়, এগুলো আমরা করাবো, ঠিক আছে ইনশাল্লাহ, যদি সবকিছু আল্লাহ যদি ঠিকঠাক মতো রাখেন, সেটা অফলাইন হোক আর অনলাইন হোক। অফলাইন হোক, আমি মাথা নিতে পারছি মনে হয়, অফলাইন মানে বুঝতেই পারতেছি, ইফ ইট ইজ অফলাইন অর অনলাইন। কারণ জানুয়ারি মাস থেকে আমাদের রিয়েল ফাইট শুরু হবে, রিয়েল যুদ্ধ শুরু হবে, তোমার জীবনের মানে কি বলা যায়, গুড ফিউচারের যুদ্ধ শুরু হবে জানুয়ারি মাস থেকে। এখনো শুরু, এখনো আছে, আমরা যুদ্ধের মধ্যেই আছি। দেখেন, ভরের আপেক্ষিকতা কাকে বলে? ভরের আপেক্ষিকতা কাকে বলে? আমরা লিখতে পারছি, ভরের আপেক্ষিকতা কাকে বলে, তারপর একসাথে লিখবা, প্রমাণ করো যে m ইকুয়াল টু m নট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। m ইকুয়াল টু m নট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, তার মানে কি, সারপ্রাইজিং, বস্তুর ভর চেঞ্জ হচ্ছে। ও মাই গড, মানে এম নট হলো স্থির অবস্থায় ভর, ম্যাস অ্যাট রেস্ট, আর এম হলো ম্যাস ইন মোশন। একই বস্তুর ভর, স্থির অবস্থায় একরকম, গতিশীল অবস্থায় অন্যরকম। আর এই সমীকরণ বলে যে এম কিন্তু এম নট অপেক্ষা বড় হবে, এম মাস্ট বি হায়ার দেন এম নট। তার মানে কি বাজান? মানে হইল গতিশীল অবস্থায় পরিমাপকৃত ভর বেশি হয়। এই ব্যাপারটাকেই বলা হয় রিলেটিভিটি অফ ম্যাস। এই ব্যাপারটাকেই বলা হয় ভরের আপেক্ষিকতা। এবার সুন্দর মতো লিখবেন, সংজ্ঞা লিখবেন, ভরের আপেক্ষিকতা লিখে কোলনডেস দিবেন। ভরের আপেক্ষিকতা লিখে কোলনডেস। রেডি? সবাই লেখো তো, ভর লেখো স্থির, সরি, গতিশীল অবস্থায় পরিমাপকৃত ভর, গতিশীল অবস্থায় পরিমাপকৃত কোনো বস্তুর ভর, একটু তাড়াতাড়ি করো, গতিশীল অবস্থায় পরিমাপকৃত চরমের শর্তটা হলো, আমি বলি, আমরা যেটা শিখাইছি ওইটাই রাইট। কোন বইতে কি দেওয়া আছে আই ডোন্ট কেয়ার, ওইটি রাইট, ঠিক আছে? ওই যে টুয়াইসেন প্লাস ওয়ান ল্যামডা বাই টু, ঠিক আছে, আর এটা ছিল টুয়াইসেন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু, ঠিক আছে। একক চিরের জন্য হলো টুয়াইসেন প্লাস ওয়ান, আর দ্বিচিরের জন্য, গ্রেটিং এর জন্য টুয়াইসেন মাইনাস ওয়ান। হ্যাঁ, জটিল টপিকগুলো আলোচনা হবে, প্লাস দ্বিতীয় পত্র তো বাকি থাকার কথা না মাহমুদা জেরিন। যদি পরীক্ষা পরীক্ষা 3 মাস পিছায়, তার মানে সেপ্টেম্বর, সরি, এপ্রিল হওয়ার কথা, এপ্রিল মে জুন, তাহলে জুলাইতে হবে পরীক্ষা। তার মানে আমরা ক্রিটিক্যাল ম্যাথগুলো কি বোর্ডের নাকি না, ক্রিটিক্যাল ম্যাথগুলা বোর্ডের না বাজান, এডমিশনের, রিফাত ওগুলো এডমিশনের। আচ্ছা, আমরা কিন্তু জ্যামিতিক আলোক বিজ্ঞানটা ফার্স্ট ইয়ারেই পড়া ফেলছিলাম। আর আমরা যেটা করব একটু তোমার জ্ঞাতার্থে বলে দেই, আমরা কিন্তু জানুয়ারি মাস থেকে শুধু ফার্স্ট পেপার পড়াবো একটা না দানা। ফার্স্ট পেপার একটা চ্যাপ্টার শেষ, তারপর সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার শুরু, আবার ফার্স্ট পেপার একটা চ্যাপ্টার, আবার এরকম করে যাবো, তাহলে দুইটাই প্যারালাল হতে চলে। আচ্ছা, গুড, আলহামদুলিল্লাহ। ফিজিক্সের প্রিপারেশন অনেক স্ট্রং হতে চলেছে, দোয়া করবো বাজান। হাইমকের প্রশ্ন কি ছিল? 3 মাসের সিলেবাস এখন যদি না কমায় বাই চান্স, তখন কি হবে? হ্যাঁ, রেডি। কি বললাম? গতিশীল অবস্থায় পরিমাপকৃত কোনো বস্তুর ভর স্থির অবস্থায় পরিমাপকৃত ওই বস্তুর ভর অপেক্ষা বেশি হয়। গতিশীল অবস্থায় পরিমাপকৃত কোনো বস্তুর ভর স্থির অবস্থায় পরিমাপকৃত ওই বস্তুর ভর অপেক্ষা, স্থির অবস্থায় পরিমাপকৃত
ওই বস্তুর ভর অপেক্ষা কি হয় বলতো একটু, বস্তুর ভর অপেক্ষা বেশি হয়, একেই ভরের আপেক্ষিকতা বলে। আমি কথাটা আবার বলি, গতিশীল অবস্থায় পরিমাপকৃত কোনো বস্তুর ভর স্থির অবস্থায় পরিমাপকৃত ওই বস্তুর ভর অপেক্ষা বেশি হয়, একেই একেই কি বলে, ভরের আপেক্ষিকতা বলে আমরা লিখতে পারছি বাজার। এইবার আসো আমাদের মেন প্রমাণ এম ইকুয়াল টু এম নট, এটা। আচ্ছা, এই প্রমাণে যাওয়ার আগে তোমরা একটু ঠান্ডা মাথা আমাকে বলবা প্লিজ, এই ঘটনার মানে এটা যে বুঝবে তার কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে কেমন। বইতে কিন্তু অনেকেই আমরা অনেক অনেক বড় বড় মানুষরা আমরা এই ব্যাপারটা বুঝি না, বলতে আপত্তি নাই আমার। অনেক মানুষ আমরা এই ব্যাপারটা বুঝি না, এম ইকুয়াল টু এম নট এর ব্যাপারটা, কনসেপ্টটা বুঝি না। তোমাকে আমি বলি, তুমি যদি শুধু আমার এই এক্সাম্পলটা বোঝো, তাহলে তোমার দেখবে এটা কোনো বিষয় না। এক্সাম্পলটা হলো, তুমি আমাকে বলো তো, চলন্ত ট্রেন, ওই যে কথাটা আবার বলি, চলন্ত ট্রেন থেকে একটা বস্তু ফেলে দেওয়া হলো, যিনি এবং সেটা ট্রেনের ভিতরেই ফেলে দেওয়া হলো। চলন্ত ট্রেনে একজন পর্যবেক্ষক বসা আছেন, তিনি ট্রেনের কোনো একটা কামরার ভিতরে একটা বস্তুকে, একটা পাথরের টুকরাকে ফেলে দিলেন। পরের টাইম হবে হলো 4:15। 4:15 আবার পরন্ত অবস্থা, মানে কি বলতে চাইলাম, যে একটা পাথর ফেলে দিলেন এবং তিনি কি দেখলেন, পাথরটা খাড়া নিচ দিকে পড়ল। তিনি দেখলেন পাথরটা খাড়া নিচ দিকে পড়ল। আমি রেল লাইনের পাশে দাঁড়ানো, আমি কি পাথরটাকে খারাপ ভাবে দেখবো না বক্রপথে দেখবো? আমি দেখবো এরকম বক্রপথে না? ইয়াস। তাহলে যিনি ট্রেনে কামরা বসে আছেন, তার কাঠামো থেকে তার বস্তুকে তিনি সোজা দেখলেন, তার বস্তুকে আমি দেখলাম বক্রপথে। এবার এক্সাম্পলটা উল্টাই, আমি রেল লাইনের পাশে দাঁড়ানো, একটা ট্রেন আমার সামনে দিয়ে চলে যাচ্ছে এবং আমি রেল লাইনের পাশে দাঁড়ানো, আমার কাঠামো এটা, আমি এখান থেকে একটা পাথর ফেলে দিলাম, আমার কাঠামোতে আমি একটা পাথর ফেলে দিলাম, তাহলে আমি আমার পাথরটাকে কেমন দেখব? সোজা পড়ল। কিন্তু উনি আমার পাথরটাকে দেখবেন বক্রপথে। তাহলে এই কনসেপ্টটা যে বুঝছে তার এই প্রমাণ হয়ে গেছে। মোট কথা, আমার কাঠামো থেকে দেখা আমার বস্তু যেমন, ওনার কাঠামো থেকে দেখা ওনার বস্তুটা তেমন। বাট আমার কাঠামো থেকে দেখা ওনার বস্তু আর ওনার কাঠামো থেকে দেখা আমার বস্তু একরকম না। আমি আমার পাথরকে দেখবো সোজাভাবে, উনি আমার এই পাথরটাকে দেখবেন বক্রভাবে। উনি ওনার পাথরটাকে দেখবেন সোজা পড়ল, লম্ব হয়ে পড়ল, বাট ওনার পাথরটাকে আমি দেখবো বক্রপথে। এটা বুঝতে পারলেই শেষ, এটা বুঝতে পারলেই এই ঘটনা শেষ। বিশ্বাস করো না? আমি বিশ্বাস করাচ্ছি। যেমন তোমরা আমাকে বলো, এটা হলো, একটু খেয়াল করে দেখো তো, এটা হলো একটা প্রসঙ্গ কাঠামো এস, এটা হলো আরেকটা প্রসঙ্গ কাঠামো এস প্রাইম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই পাশটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম অক্ষ। এবার ঠান্ডা মাথায় বলো, এস কাঠামোতে এস একটা কাঠামো, এস প্রাইম হচ্ছে আলাদা কাঠামো, এবং এস প্রাইম কাঠামোটা এস কাঠামো সাপেক্ষে বি বেগে গতিশীল। এস প্রাইম কাঠামোটা এস কাঠামো সাপেক্ষে বি বেগে গতিশীল, এক্স অক্ষ বরাবর। ডান। এবার ঠান্ডা মাথা, প্লিজ মাথা ঠান্ডা করো। এস কাঠামোতে একটা বস্তু আছে এ বস্তু, আর এস প্রাইম কাঠামোতে একটা বস্তু আছে বি বস্তু। এস কাঠামোতে একটা বস্তু আছে এ বস্তু, আর এস প্রাইম কাঠামোতে একটা বস্তু আছে বি বস্তু। ওকে, এস কাঠামোতে এ বস্তুর ভর যা, এস প্রাইম কাঠামোতে বি বস্তুর ভরও তাই। কথাটা মনোযোগ দিয়ে শুনবা। এস কাঠামোতে এ বস্তুর ভর যা, এস প্রাইম কাঠামোতে বি বস্তুর ভরও তাই। কিন্তু গ্যাঞ্জামটা লাগবে কখন?
এস কাঠামোতে এ বস্তুর ভর যদি 10 কেজি হয়, 10 কেজি হয়, তাহলে এস প্রাইম কাঠামো সাপেক্ষে এ বস্তুর ভর 10 কেজি না। আবার এস প্রাইম কাঠামো সাপেক্ষে বি বস্তুর ভর যদি 10 কেজি হয়, তাহলে এস কাঠামো সাপেক্ষে বি বস্তুর ভর 10 কেজি না, বেশি। কারণ এস সাপেক্ষে এস প্রাইম গতিশীল, এস প্রাইম সাপেক্ষে এস কিন্তু গতিশীল। ঠিক আছে, এখন কি করলো ওনারা দুজন, কি করলো, এই কাঠামোতে একজন অবজারভার আছেন, এই কাঠামোতেও একজন অবজারভার আছেন। এ বস্তু হচ্ছে এস কাঠামোতে, বি বস্তু হচ্ছে এস প্রাইম কাঠামোতে। এস কাঠামোতে এ বস্তুর ভর যা, এস প্রাইম কাঠামোতে বি বস্তুর ভর তাই। কিন্তু গ্যাঞ্জাম লাগবে যখন এস এর সাপেক্ষে এস প্রাইমকে দেখা হবে বা এস প্রাইমের সাপেক্ষে এস কে দেখা হবে, তখনই গ্যাঞ্জামটা লাগবে। যেমন দেখো, উনি করলেন কি, এই বস্তুটাকে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে বি এ বেগে নিক্ষেপ করলেন। উনি এই বস্তুটাকে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে বি এ বেগে নিক্ষেপ করলেন। আর উনি বি বস্তুটাকে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে বিবি প্রাইম বেগে নিক্ষেপ করলেন। খেয়াল করে দেখো, চেঞ্জ হবে, আমরা প্রমাণ করব। আমি কিভাবে চেঞ্জ হবে না আমি প্রমাণে আসবে, আমি কিছু জানি না, প্রমাণ দেখো না কি হয়। এই বস্তুটাকে নিক্ষেপ করা হলো ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ভি এ বেগে, বি বস্তুটাকে নিক্ষেপ করা হলো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে বিবি প্রাইম বেগে, যেখানে বি এ সমান সমান বিবি প্রাইম। এবং তোমরা আমাকে বলো তো, তাদেরকে নিক্ষেপ করা হয়েছে, তাদেরকে নিক্ষেপ করা হয়েছে ওয়াই দূরত্ব থেকে, তাদেরকে নিক্ষেপ করা হয়েছে ওয়াই দূরত্ব থেকে। এবার তোমাদের মধ্যে কেউ না কেউ আমাকে বলতে পারবা, এটা আমরা জানি, বলতে পারবা বি এ সমান সমান যদি বিবি প্রাইম হয়, তাহলে এ আর বি বস্তুর মধ্যে সংঘর্ষ হবে y/2 দূরত্বে। বি এ আর বিবি প্রাইম যদি সমান হয়, তাহলে এই দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হবে কত দূরত্বে? y/2 দূরত্বে। কারণ তাদেরকে নিক্ষেপ করা হয়েছে ওয়াই থেকে, তাহলে যেহেতু বেগ সমান, তারা ঠিক y/2 দূরত্বে গিয়া ধাক্কাটা লাগবে। ঠিক আছে, এখন তোমাদের মধ্য থেকে আমি যদি 2-3টা কমেন্টস পাই, তাও আমি খুশি। আই উইল বি হ্যাপি নাও। 2-3টা কমেন্টস পেলে আমি খুশি। কি কমেন্টস তোমরা বলবা? এস কাঠামোর ভদ্রলোক এ কে কেমন দেখবে এবং বি কে কেমন দেখবে? এস কাঠামোর যে ভদ্রলোক, সে এ কে নিক্ষেপ করলো ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, আর এস প্রাইম কাঠামোর ভদ্রলোক বি কে নিক্ষেপ করলো ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, যেখানে বি এ সমান সমান বিবি প্রাইম। কিন্তু আমার প্রশ্ন হইল, মাই কোশ্চেন ইজ, এস কাঠামোর ভদ্রলোক, এস কাঠামোর অবজারভার এ বস্তুকে কেমন দেখবে এবং তিনি বি বস্তুকে কেমন দেখবে? বলেন। এস কাঠামোর ভদ্রলোক, রিন্তি বলতেছিল সোজা, কিন্তু আরেকটু আছে। এস কাঠামোর ভদ্রলোক এ বস্তুকে কেমন দেখবেন আর বি বস্তুকে কেমন দেখবেন? কোথায় গেল? তাড়াতাড়ি করো দেখি কে। রিন্তি একটু প্রশ্ন আবার একটু ক্লিয়ার হয় নাও। একে সোজা, হ্যাঁ, রাকিব ইসলাম বলল একে দেখবেন উনি সোজাই, আর বি কে বক্রপথ দেখবেন। ভেরি গুড। এস এর ভদ্রলোক এ কে সোজা দেখবে, বি কে বেহা দেখবে। আরে বেহারে সেই বেহা, এ কে সোজা বি কে বেহা। ওকে, এ কে সোজা বি কে বাঁকা দেখবে। সঞ্জিদা মমতাজ, ওকে। এ বস্তুকে খারাপভাবে দেখবে আর বি বস্তুকে বক্র পথে দেখবে। তাই বা গুড। এ সোজা বি, এই তো। তার মানে কি, এটা আমার সাকসেস। আমি তোমাকে আপনি কথা একটু হলো মাথা নিতে পারছি। কারণটা হলো, এস আমার কাঠামো থেকে আমার বস্তু আমি সোজাই দেখব, বাট অন্য কেউ আমার বস্তুটাকে বক্র পথে দেখবে। তার মানে এস কাঠামোর ভদ্রলোক দেখবে এ বস্তুটা সোজা গেল, বাট বি বস্তুটা বক্র পথে আসবে।
এবার একই কথা উল্টা করি, এস প্রাইম কাঠামোর ভদ্রলোক, এস প্রাইম কাঠামোর ভদ্রলোক বি কে কেমন দেখবে আর এ কে কেমন দেখবে? একটাই, এস প্রাইম কাঠামোর ভদ্রলোক বি কে দেখবে সোজা আর এ কে দেখবে বক্রপথে। এবার তুমি ঠান্ডা মাথা চিন্তা করে আমাকে জানাও, তাহলে এই বস্তুটা y/2 দূরত্ব যেতে, আমি শুধু একটু তোমার কাছে শুনতে যাচ্ছি প্লিজ, এটা বলতে পারলেই আমি আজকে ইয়াহু বলবো, একটা ইয়াহু বলতে পারবো। কি দেখবো? মনে করো এই বস্তুটা y/2 দূরত্ব গেল, আবার ধাক্কা খাইয়া একই বেগে y/2 দূরত্ব আসলো। খেয়াল করো, এই বস্তুটা গেল y/2, আসলো y/2, তাহলে মোট দূরত্ব কত? y। বি বস্তুটা আসলো y/2, গেল y/2, ধাক্কা খেয়ে আবার তারা একই বরাবর ফেরত যাবে, তাহলে y/2 যোগ y/2 y। এবার তোমার কাছে প্রশ্ন, এ এস কাঠামোর ভদ্রলোক এ এর ভ্রমণকাল কেমন দেখবে, কত দেখবে, আর বি এর ভ্রমণকাল কত দেখবে? একটু এ সোজা বি বাঁকা, ঠিক আছে, বুঝতে পারছি, ফাতিয়া আহমেদ বলতে বুঝছি। এবার এই প্রশ্নের জবাব চাই। আপনি কি কথাজন বোঝাইতে পারছি? আর একটু ভালো করে বোঝাই। এস কাঠামোর ভদ্রলোক এ এর ভ্রমণকাল কেমন দেখবে, আর এস কাঠামোর ভদ্রলোক বি এর ভ্রমণকাল কেমন দেখবে? ভ্রমণকাল মানে বুঝছো তো, ভ্রমণকাল মানে সময়, মানে গেল y/2, আসলো y/2, মোট দূরত্ব y। হ্যাঁ, আলোর এই ব্যাপারটা প্রযোজ্য হবে অনলি আলোর বেগে, তবে নর্মাল ট্রেনের বেলাও কিন্তু এটা প্রযোজ্য, কিছুটা প্রযোজ্য হয়ে যাবে। আমার প্রশ্নটা মনে হয় বুঝতে পারছো। এই প্রশ্নটা পাইলে আমি ম্যাথমেটিক্যাল ব্যাখ্যায় চলে যাব। না 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 না, আমার কথাটা হলো এর কম বি এর বেশি। জি মানোয়ার বলতে ছিল এর কম বি এর বেশি। আচ্ছা, এরটা এ একটা ওয়াই দেখবে, বি একটা ওয়াই চেয়ে বেশি। না জয়া, আমি ঠিক প্রশ্নটা এভাবে চাই নাই। আমি প্রশ্ন চাচ্ছি যে এস কাঠামোর ভদ্রলোক এ কেও দেখলেন, বি কেও দেখলেন। একে দেখলেন তিনি সোজা গেল, সোজা নামলো। বি কে কেমন দেখবেন? বক্রপথে আসলো, বক্রপথে গেল। তাহলে আমি তোমাদের কাছে বলতে চাই, এস কাঠামোর ভদ্রলোক, এস কাঠামোর ভদ্রলোক এর বেলায় ভ্রমণকাল দেখবেন টি নট, আর বি এর বেলায় ভ্রমণকাল দেখবেন হচ্ছে টি। কারণ একে তার কাছে স্থিরই মনে হবে, এই যে এ কম বি বেশি, ঠিক আছে, গুড। এ হবে টি নট। এস কাঠামোর ভদ্রলোকের সাপেক্ষে এ তো স্থিরই, তাহলে একে দেখবেন, এর জন্য দেখবেন টি নট, আর বি এর জন্য দেখবেন হচ্ছে টি। এবার এই উল্টা কথা বলতে পারি, এস প্রাইম কাঠামোর ভদ্রলোক বি কে বেলা দেখবেন টি নট, আর এর বেলা দেখবেন হচ্ছে টি। বুঝতে পারছি? ওই যে টি নট টি আমরা পড়াচ্ছি না, স্থির অবস্থায় পরিমাপকৃত সময়, গতিশীল অবস্থায় পরিমাপকৃত সময়। তাহলে অনেকে তোমরা বলছো এ কম দেখবে, বি বেশি দেখবে, এটা রাইট, অ্যাবসলিউটলি রাইট। কারণ টি নট তো ছোট, টি তো বড় হবে স্বাভাবিক। তো টিটা বড় হবে কেন? কারণ তুমি নিজ থেকে চিন্তা করো, এস কাঠামোর ভদ্রলোক দেখলো এ বস্তুটা গেল y/2 সোজা, আসলো y/2, আর এস কাঠামোর ভদ্রলোক বি কে কেমন দেখলো? আসলো বক্রপথে, গেল বক্রপথে। তাহলে সময় কি ওর বেশি যাবে না একটু? একটা বস্তু সোজা নামলো আর একটা বস্তু প্যারাবোলিক ওয়েতে নামলো, সময় বেশি যাবে না ওখানে? তাহলে এবার আসো আমরা লিখি, এস কাঠামোতে এ বস্তুর ভ্রমণকাল, ভ্রমণকাল টি নট ইকুয়াল টু হবে y/va। এস কাঠামোতে এ বস্তুর, এস কাঠামোতে এ বস্তুর ভ্রমণকাল টি নট হবে y/va। এবার একটু বলতে চাচ্ছি, এস প্রাইম কাঠামোতে বি বস্তুর, এবার তোমরা বলবা আমি বলবো না, বি বস্তুর ভ্রমণ কাল কত হবে? টি নটই হবে, ইকুয়াল টু হবে y ভাগ বিবি প্রাইম। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবা একটু, কেন যে আবার বলি, এস কাঠামোর ভদ্রলোক একে তো সে সোজা দেখবে, আর বিকে কি সে সোজা নামতে দেখবে না বক্রপথে নামতে দেখবে?
আমি আবার বলতেছি, খেয়াল করো, এটা বোঝানোটা আমার জন্য আজকে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইতেছে। এস কাঠামোর ভদ্রলোক এই বস্তুটাকে দেখবে সোজা গেল, সোজা নামলো, সে সময় মাপলো। আর এস কাঠামোরই ভদ্রলোক বিকে কি সোজা নামতে দেখবে না, বিকে দেখবে বক্রপথে নামলো, সময় বেশি লাগবে, কিন্তু আবার সোজা উঠবে না, বক্রপথে উঠবে। তার মানে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো, গেল সোজা, নামলো সোজা, সময় যা হবে, বক্রপথে নামলো, বক্রপথে উঠলো, সময় কিন্তু তার চেয়ে বেশি হবে। এই জন্য বললাম এস কাঠামোর ভদ্রলোক এর বেলায় সময় দেখবে টি নট, ওই কাঠামোরই এস কাঠামোরই ভদ্রলোক বি কে দেখবে বি এর বেলার সময় হবে হচ্ছে টি। কিন্তু এখানে কি লিখলাম, এস কাঠামোতে এ বস্তুর ভ্রমণকাল যা এস প্রাইম কাঠামোতে বি বস্তুর ভ্রমণকাল, তাই কেন তাই? একটু বলো জবাবটা কি হবে। কারণটা হলো এস কাঠামোর ভদ্রলোক একে দেখলো সোজা, নামলো সোজা। এস প্রাইম কাঠামোর ভদ্রলোক বি কেও দেখবে সোজা, উঠবে সোজা, তার সময় একই মাপবে। কিন্তু গ্যাঞ্জামটা লাগে কখন? যখন আমার কাঠামো থেকে আমি আমারটাও দেখব, অন্যটাও দেখব, তখনই গ্যাঞ্জাম লাগবে, তখনই গ্যাঞ্জামটা লাগে। আমার কাঠামোতে কোনো সমস্যা নাই, ওনার কাঠামোতে ওনার কোনো সমস্যা নাই। সমস্যাটা হয় কখন? আমার কাঠামো থেকে আমি আমারটাও দেখব, অন্যেরটাও দেখব, গ্যাঞ্জামটা লাগবে তখন। আমার কাঠামো থেকে আমার বস্তুকে স্থিরই মনে হবে, বাট আমার কাঠামো থেকে ওই বস্তুটাকে আমার কাছে স্থির মনে হবে না, সময় এক যাবে না। তাহলে এই জন্য লিখছি, এটা এই অংশ তোমাদের বইতে লেখা নাই কিন্তু, বললো এস কাঠামোতে এ বস্তুর ভ্রমণকাল এত, এস প্রাইম কাঠামোতে বি বস্তুর একই তো হবে। আমার কাঠামো থেকে দেখা আমার বস্তু যেমন, অন্যের কাঠামো থেকে দেখা অন্যের বস্তু তেমন। ঠিক আছে, এবার লেখো যদি, এই যে গ্যাঞ্জাম শুরু হবে এখন, যদি এস কাঠামোতে ভরবেগের সংরক্ষণ সূত্র পালিত হয়, যদি এস কাঠামোতে ভরবেগের সংরক্ষণ সূত্র পালিত হয়, তার মানে তোমাকে আমি আগাম বলে রাখতেছি, আমি এখন এস কাঠামো থেকে এ কেও দেখব, বি কেও দেখব, এই গ্যাঞ্জাম হবে। এস কাঠামো থেকে, এস কাঠামো থেকে এ কে দেখা যেমন, এস প্রাইম কাঠামো থেকে বি কে দেখা সেমন। কিন্তু গ্যাঞ্জামটা কখন লাগে বলতেছি, আবার 10 বার বলা হয়েছে, 11 বার বলতেছে, 11তম বার গ্যাঞ্জাম লাগবে এস কাঠামো থেকে যদি আমি এ কেও দেখি, বি কেও দেখি। এ কে আমি দেখব সোজা, বি কে দেখব বেহা। গ্যাঞ্জামটা কখন লাগবে আবার বললি, এস প্রাইম কাঠামো থেকে যদি বি কেও দেখা হয়, এ কেও দেখা হয়। এস প্রাইম কাঠামো থেকে বি কে দেখবে সোজা সোজা, আর এ কে দেখবে বেহা বেহা। তাহলে সময় কোন ক্ষেত্রে বেশি যাবে তুমি টের পাচ্ছ? তাহলে যদি এস কাঠামোতে ভরবেগের সংরক্ষণ সূত্র পালিত হয়, তাহলে হবে এম এ ভি এ সমান সমান হবে এম বি বিবি। অনেকে বলে স্যার এখানটা ভুল করছেন, কি ভুল স্যার? এখানে তো বিবি প্রাইম হবে না বাজান। বিবি প্রাইম ছিল বি বস্তুর বেগ এস প্রাইম কাঠামোতে, আর এখন সবকিছু দেখা হবে কোন কাঠামো থেকে? এস কাঠামো থেকে। তাহলে এম এ বি এ কত? এই যে বি এ সমান সমান হবে ওয়াই বাই টি নট। এম বি বিবি কত হবে? বিবি হলো, আমি এদেরকে একটা একটা করে পরিচয় করাই দিই। এম এ হলো এ বস্তুর ভর এস কাঠামোতে, বি এ হলো এ বস্তুর বেগ এস কাঠামোতে, এম বি হলো এ বস্তুর বি বস্তুর ভর এস কাঠামোতে, বিবি হলো বি বস্তুর বেগ এস কাঠামোতে। আমি আবার পরিচয় করাবো, আবার বাজান আজকে অনেকে মনে কালকে ফিজিক্স পরীক্ষা তো মাথাটা লাউলে দিতেছে। এম এটা হলো এ বস্তুর ভর এস কাঠামোতে, বি এটা হলো এ বস্তুর বেগ এস কাঠামোতে, এম বি হলো বি বস্তুর ভর এস কাঠামোতে, গেঞ্জাম কিন্তু এখন শুরু হবে, বিবি হলো বি বস্তুর বেগ এস কাঠামোতে। তাহলে স্যার বিবি প্রাইমটা কি? চুয়া দিয়ে মাথা ফাটা ফেলবো। বিবি প্রাইম হলো বি বস্তুর বেগ এস প্রাইম কাঠামোতে, আর বিবিটা কি? বি বস্তুর বেগ এস কাঠামোতে। ইয়েস। তাহলে এম এ ওয়াই বাই টি নট, এম বি বলো তো এটা হবে কত? তোমার কাছে কি মনে হয়
এস কাঠামো থেকে দেখা বি এর ভ্রমণকাল টি নট হবে? এস কাঠামো থেকে দেখা বি এর ভ্রমণকাল কি টি নট হবে না টি হবে? টি হবে। তাহলে সেটা হবে ওয়াই বাই টি। সাথে সাথে একজন তো হাত তুলবেই, এবং হাত তোলাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে কেন? স্যার এই যে এটা বুঝি স্যার, এটা বুঝি স্যার যে এম এ ওয়াই বাই টি নট যে ভি এর মানটা বসাইছেন, ঠিক আছে। তাহলে এম বি স্যার ওর বেলায় আপনি সব দেখতেছেন কোন কাঠামো থেকে? এখন এস কাঠামো থেকে। তাহলে এম বি ওয়াই বাই টি, কিন্তু এই বস্তুর বেলায় সোজা গেল সোজা নামলো, তার বেলায় ওয়াই। আর বি আইলো বেহা গেল বেহা, তার বেলা ওয়াই। কেন স্যার? এইটা তো মানলাম না স্যার। এটা মানবো না। বাবাজান, আমার স্কুলের স্যাররা বলেছে, এই শোন, তুই মিরপুর 1 নাম্বার থেকে তুই ফার্স্টে শ্যামলী যাবি, শ্যামলী থেকে যাবি হলো তুই এই ইয়াতে আসাদ গেট, আসাদ গেট থেকে যাবি হলো ফার্ম গেট, ফার্ম গেটে যাবি হলো শাহবাগ, শাহবাগ থেকে যাবি হলো গুলিস্তান। ওকে, আবার গুলিস্তান থেকে ঘুরে ঘুরে আয়, ঘুরে ঘুরে তুই শাহবাগ হইয়া তারপর আয় বাংলা মোটর, বাংলা মোটর থেকে আয় তেজগাঁও, তেজগাঁও থেকে আয় কাকুলি, কাকুলি থেকে মনে কর আদমজি কলেজ, আদমজি কলেজ থেকে মিরপুর 14 নাম্বার, মিরপুর 14 নাম্বার থেকে মিরপুর 10, মিরপুর 10 থেকে আবার 1 নাম্বার আয়। তো স্মরণ কত? 0। স্মরণ কত? 0। তোর ঘুরিয়ে ঘুরে তুমি আবার আগের জায়গায় আইছো। তাহলে একটু ফিজিক্সটা বুঝি এবার একটু। একটা বস্তু এ থেকে বিতে গেল সোজা, আর একটা বস্তু এ থেকে বিতে গেল বাঁকা। ওর বেলার সময় কম টি নট, আর ওর বেলার সময়টা টি। খেয়াল করো, একটু খেয়াল করতে হবে। এ থেকে বিতে আসছে সোজা, ওর বেলার সময়টা টি নট, আর এ থেকে বাঁকা হইয়া বিতে আসছে, ওর বেলার সময়টা টি। কিন্তু ভেক্টরের নিয়ম অনুসারে এ থেকে বিতে আসার বেলায়, সোজা আসার বেলায় সরণ যা, এ থেকে ঘুরিয়া বিতে আসার বেলায় সরণ তাই না? ওয়াই তো সরণ, এখানে সরণ কিন্তু ওয়াই থাকবে। অনেকে এই জায়গায় বুঝতে চাইবে না, আমি তোমাকে এই জন্য ছবিকে দেখাইলাম। এ থেকে বিতে আসলো সোজা, সরণ যা, এ থেকে ঘুরিয়া বিতে আসলো সরণ তাই। সরণ তো তাই, সরণ। সরণ। তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে। তাহলে থাকলো এম এ বাই টি নট সমান সমান এম বি বাই। আমাকে একটু হালকা বলো তো, একটু কমেন্ট দিলে আমার না ভালো লাগতেছে। আবার রং বেরঙের তাসবিহটা কি দিছি আল্লাহ জানে। একটু তোমরা কি দুইটা ওয়াই কেন হলো বুঝতে পারছো কিনা? মানে এর বেলাও স্মরণ ওয়াই হলো, বি এর বেলা তো বক্রপথে দেখবো, তার বেলা স্মরণ ওয়াইটা কেন হলো? এটা কি বুঝছি? এটা কি বুঝছি কিনা? একটু বলো না দেখি কোথায়। মানে মানে এ এ বস্তুকে দেখলাম গেল সোজা আইলো সোজা, বিকে দেখলাম আইলো আইলো বেহা গেল বেহা, কিন্তু সময়টা আলাদা হলো, কিন্তু স্মরণটা ওয়াই হলো। দুইটা বেলা ওয়াই কেন হলো এটা বুঝছি কিনা? কি বুঝছি? ইয়াস বুঝছি তো, আরে গুড। বুঝছি তো, কেমন বুঝছি? ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে যান, লাভ নাই, স্মরণে কি থাকবে। বুঝছি, গুড। তাহলে এবার বলো টি, ওয়াই ওয়াই কেটে গেছে, টি টি এর সাথে টি নট একটা সম্পর্ক আছে, কি সেটা? টি হবে টি নট 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট। টি ইকুয়াল টু হবে টি নট ভাগ রুট ওভার, সেই সম্পর্ক আমরা পড়েছি বাজান, টি নট ভাগ রুট ওভার 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। যারা বলতেছো বুঝছি, ইনশাল্লাহ ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তাহলে এখন বলো তো এই ব্যাপারটা কেমনে হলো? টি মানে হলো টি নট ভাগ রুট ওভার 1 - বি স্কোয়ার, এটা তো কাল দীর্ঘায়ন, এইটাই তো সেই কাল দীর্ঘায়ন। তাহলে সমান সমান কি হবে বলো তো? এম এ বাই টি নট সমান সমান এম বি 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট বাই টি নট। বুঝছি কেমনে হলো দেখো। এম এ বাই টি নট, এই যে 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার টি উপরে চলে যাবে, আর টি নটটা নেমে আসলো। বুঝছি, ওকে। এই টি নট একটা যাবে, একটা যদি যায় তাহলে থাকবে কি বলতো? এম এ সমান সমান এম বি 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং সমান সমান হবে এম বি ইকুয়াল টু
এম এ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। বুঝতে পারছি? এই ছোট্ট ম্যাথটুকু আমরা সবাই বুঝছি। বি স্কোয়ার বাই কত বলতো? সি স্কোয়ার। এখন আসো, তোমার সাথে আমার জরুরি কথাবার্তা আছে। আমি পড়ানোর শুরুতে মানে এই প্রশ্ন পড়ানোর শুরুতে বলেছিলাম এস কাঠামোতে এ বস্তুর ভর যা এস প্রাইম কাঠামোতে বি বস্তুর ভর তাই। কিন্তু এখন আমি এস কাঠামো থেকে এ কেও দেখছি, বি কেও দেখছি। এস কাঠামো থেকে এ এর ভ্রমণকাল টি নট, বি এর ভ্রমণকাল টি। দেখতে পাচ্ছেন? আচ্ছা দাঁড়াও। এস কাঠামোতে একটু মনোযোগ শুনবা। এস কাঠামোতে এর ভ্রমণকাল টি নট আর বি এর ভ্রমণকাল টি। আমি যদি উল্টা বলি, তোমার ছাত্র যদি তোমাকে জিজ্ঞেস করে উল্টা, স্যার তাহলে এস প্রাইম কাঠামো থেকে বি কেমন, বি এর ভ্রমণকাল কেমন আর এর ভ্রমণকাল কেমন, তার জবাব কি বলি? এস প্রাইম কাঠামোতে বি এর ভ্রমণকাল হবে টি নট আর এর ভ্রমণকাল হবে টি। বুঝছি? আর এস কাঠামোতে এর ভ্রমণকাল টি নট, বি এর ভ্রমণকাল টি। ইয়েস। তাহলে এমবিটা কি? এস কাঠামোতে বি বস্তুর ভর। এম এটা কি? এস কাঠামোতে এ বস্তুর ভর। কিন্তু আমি শুরুতে কিন্তু বলেছিলাম এস কাঠামোতে এ বস্তুর ভর যা এস প্রাইম কাঠামোতে বি বস্তুর ভর তাই। কিন্তু এখন বলো তো, এস কাঠামোতে এ আর বি এর ভর কি সেম হচ্ছে? বলো, এস কাঠামো থেকে দেখা এ আর বি এর ভর কি সেম হচ্ছে? এম বি আর এম এ কি সমান? এম বিটা কি আর এম এটা কি? আবার বলি, এম এ এস কাঠামোতে এ বস্তুর ভর, এম বি এস কাঠামোতে বি বস্তুর ভর। অথচ দুইটা বস্তুর ভর কিন্তু দুই কাঠামোতে সমান ছিল। কিন্তু এখন আমি এক কাঠামো থেকে এ কেও দেখবো, বি কেও দেখবো। দেখছো ভর চেঞ্জ হচ্ছে? ভর কি সেম থাকতেছে? এখানে কি এম এ সমান সমান এম বি? না। এই যে এখানে আছে না উনি আবার, এখানে এম এ সমান সমান এম বি না। তার মানে কি ভর ভর তো চেঞ্জ হয়ে গেল। এখন তোমার কাছে কথা, বলো তো, একজন জঙ্গি বিমানের পাইলট, ফাইটার বিমানের পাইলট, উনি যখন কোন একটা জায়গায় চলন্ত অবস্থা বোম্বিং করেন, যখন তিনি চলন্ত অবস্থায় বিমান থেকে বোমা ফেলে দেন, তুমি কি জানো উনি কিন্তু দেখে বোমাটা স্থির অবস্থা থেকে খাড়া নিচের দিকে পড়তেছে, আর আমি কি দেখি? বক্রপথে পড়তেছে। যে মুহূর্তে বিমান থেকে বস্তু ফেলে দেওয়া হয়, ওই মুহূর্তে যাহাই বিমানের বেগ তাহাই বস্তুর বেগ। ইয়েস। তাহলে এবার বলো, এম এ এম বি সব এখন এস কাঠামো থেকে। তাহলে এস কাঠামোতে তো এই বস্তু ছিল, কিন্তু বি বস্তু তো এস কাঠামোতে ছিল না। তাহলে আমার কাছে মনে হবে এই বস্তুটা স্থির আর বি বস্তুটা এস প্রাইম কাঠামো বেগে গতিশীল, আমার কাছে মনে হবে, তাই না? আমি আবার বলি, এই বস্তুটা তো এস কাঠামোতেই ছিল আর বি বস্তুটা কিন্তু এস কাঠামোতে ছিল না। কিন্তু দেখা হচ্ছে এখন দুইটাকেই এস কাঠামো থেকে। এ কেও দেখা হচ্ছে এস কাঠামো থেকে, বি কেও দেখা হচ্ছে এস কাঠামো থেকে। তাহলে এ কে তো এস কাঠামোতে স্থিরই মনে হবে, বাট বি কে কি আমার কাছে স্থির মনে হবে? না। ওই বিমান থেকে যখন বোমাটা ফেলে দেওয়া হলো, আমি তখন পৃথিবীতে দাঁড়ানো আর ওই বিমান উপরে, আমার কাছে মনে হচ্ছে যে মুহূর্তে বিমান থেকে বোমা ফেলে দেওয়া হলো, ওই মুহূর্তে ওই বস্তুটার বেগ যা বিমানের বেগও তাই। বস্তুর বেগ হচ্ছে বিমানের বেগের সমান এবং সে পরাবৃত্তাকার আকারে পড়বে তখন। তাহলে আমার কাছে কি মনে হবে এবার বলি, আমি হচ্ছে মনে করো এস কাঠামোতে আছি, আমার কাছে মনে হবে এই বস্তুটা আগের মতো স্থির, আগের মতোই আছে। বাট বি কে আমার কাছে মনে হবে ওই বিমানের বেগে গতিশীল। আর বিমানের বেগে গতিশীল মানে কি? এই এস প্রাইম কাঠামোর বেগে গতিশীল। তাহলে বিটা হবে আমার গতিশীল অবস্থার ভর আর এটা হবে আমার স্থির অবস্থার ভর। উল্টো যদি এই ঘটনা এস প্রাইম কাঠামো থেকে দেখা হইতো, তখন এখানে আসতো এম এ আর এখানে আসতো এম বি। বুঝছি? এখানে আসতো এম এ, এখানে আসতো এম বি। এখন দেখা হচ্ছে এস কাঠামো থেকে, এই জন্য এখানে এম বি, এখানে এম এ। তাহলে দেখো এবার এম বি সমান সমান
গতিশীল অবস্থায় ভর সমান সমান ধরো এম, আর এম এ সমান সমান স্থির অবস্থায় ভর সমান সমান ধরো হচ্ছে এম নট। তাহলে অতএব এম ইকুয়াল টু হবে এম নট 1 মাইনাস বি স্কোয়ার বাই কত বলতো সি স্কোয়ার। এম ইকুয়াল টু হবে এম নট ভাগ রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। বুঝছি? তার মানে এখন বলো এম এ বস্তুর ভর এস কাঠামোতে যদি 10 কেজি হয়, বি বস্তুর ভর এস প্রাইম কাঠামোতে 10 কেজি, কিন্তু এখন আমি এস কাঠামো থেকে এ বস্তুরও ভর মাপবো, বি বস্তুরও ভর মাপবো। তখন এ বস্তুর ভর আগের মতোই আমার কাছে 10 কেজি আছে, কিন্তু বি বস্তুর ভর আমার কাছে হয়ে গেছে এম। এম এম নট যদি 10 কেজি হয়, এম কিন্তু এখন আর 10 কেজি না। তাহলে এস কাঠামোতে বি বস্তুর ভর চেঞ্জ হয়ে গেছে, এস কাঠামোতে বি বস্তুর ভর চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি এস প্রাইম কাঠামোতে এ বস্তুর ভর চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? তার মানে ভর চেঞ্জ হচ্ছে। এম ইকুয়াল টু এম নট ভাগ রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাই হচ্ছে ভরের আপেক্ষিকতা। এবং তুমি দেখতে পাচ্ছ বি আর সি যদি সমান হয়, বি আর সি যদি সমান হয়, কোন একটা বস্তু কোন একটা কাঠামো যদি আলোর বেগে চলে, তাহলে বি আর সি সমান, তখন বস্তুর ভর হয়ে যাবে অসীম। এটাতে পরীক্ষা এমসিকিউ আসে যে কোন একটা আলোর বেগে গতিশীল কোন একটি কাঠামোতে একটি বস্তুর ভর স্থির কাঠামো সাপেক্ষে কত হবে? অসীম হবে। যেমন আমি তোমাকে বলি, এইটা একটা কাঠামো, এখানে একটা বস্তু আছে যার ভর 10 কেজি, আর এই কাঠামোতে একজন ভদ্রলোক আছেন, ওকে। আর এখানে একটা কাঠামো, এটার ভর 10 কেজি, এখানেও একজন অবজারভার আছেন। এখন এই বস্তুটা, এই কাঠামোটা মনে করো ভি বেগে গতিশীল। তাহলে উনি এই কাঠামোর ভিতরে, উনি ওনার এই বস্তুটাকে দেখবেন হচ্ছে এম নট, আর উনি এটাকে দেখবেন হচ্ছে এম। ক্লিয়ার? উনি এই বস্তুটার ভর মাপবেন 10 কেজি, বাট এই বস্তুটার ভর ইনি মাপবেন, এটার ভর 10 কেজির চেয়ে বেশি মাপবেন। আবার উল্টাই, উনি এই বস্তুর ভর মাপবেন 10 কেজি, বাট উনি এই বস্তুর ভর 10 কেজির চেয়ে বেশি মাপবেন। বুঝতে পারলাম? অনলাইনে ক্লাস তো শুরু হবে, মানে অনলাইনে ক্লাস মানে ও হায়ার ম্যাথ এক্সাম। আচ্ছা ঠিক আছে, তাহলে বাজান আজকে আমরা ছেড়ে দিলাম, আগামী ক্লাসে আমরা এটা থেকে ম্যাথ শুরু করব। মহান সিম্বল না? আচ্ছা, তাহলে তুমি কি আপনি কথা বুঝতে পারছো? 10 কেজি, 10 কেজি, কিন্তু উনি মাপবেন এটারে 10 কেজি, বাট উনি এটারে মাপবেন 10 কেজির চেয়ে বেশি। উনি এটাকে মাপবেন 10 কেজি, বাট উনি এটাকে মাপবেন 10 কেজির চেয়ে বেশি। এটাই হচ্ছে ভরের আপেক্ষিকতা। ঠিক আছে? একটা এম ইকুয়াল টু হবে এম নট ভাগ রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, আল্লাহ হাফেজ বাটের স্টুডেন্টস। তো আমরা বুঝতে পারছি আমাদের নেক্সট এটা কি, আমরা যেমনি হোক এই মাসের মধ্যে সিলেবাস শেষ করব, পারবো ইনশাল্লাহ। সিলেবাস শেষ করে আমরা জানুয়ারি মাস থেকে রিভিশনে যাব। রিভিশন মানে সেরকম রিভিশন হবে ইনশাল্লাহ, এবং ভালো মতো পড়াবে, একদম ভর্তি পরীক্ষার জন্য তৈরি করে তোমাদেরকে দিব ইনশাল্লাহ। ওকে, ওকে বাবা, আল্লাহ হাফেজ।